ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। আমার একটা টিচার বলতো, যেখানে বাধা বেশি সেখানে আকর্ষণ বেশি। এই সময়টা যখন চলে যাবে, যখন তোমার কোথাও হচ্ছে চান্স হচ্ছে না, ঠিক তখনই তুমি বুঝতে পারবা যে আয় হায় আমি সময়টাকে কি কাজে লাগাইছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চলে আসলাম আবারও। আমি মোহাম্মদ মাহফুজুল আলম মুরাদ, বর্তমানে আছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো আজকের ভিডিওটা মূলত আমরা যাদের জন্য তৈরি করেছি তারা হচ্ছে যারা এবার অ্যাডমিশনের স্টুডেন্ট, ঠিক সেই সকল স্টুডেন্টের জন্য আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওতে আমি অনেক কিছু প্রশ্নের উত্তর দিব। তো তোমরা যারা হচ্ছে ভিডিওটা একটু লং হবে, তোমরা যারা একটু ভিডিওটা দেখতেছো তারা দয়া করে একটু ডিসক্রিপশন বক্সে দেখবা, লক্ষ্য করবা যে আমি ভিডিওর সাথে তোমাদেরকে দিয়ে দিছি যে কোনটা কত সময়ে হচ্ছে কোন প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই আজকের ভিডিওর প্রথম প্রশ্ন। যে তোমরা অনেকেই প্রশ্ন করে থাকো যে আমরা অ্যাডমিশন জার্নিটা অনলাইনে করব নাকি অফলাইনে। তোমার ফার্স্ট কোয়েশ্চেন 1 হচ্ছে কি অনলাইন অর অফলাইন, হুইচ ইজ বেস্ট ফর ইউ। তো দেখো, তোমরা যারা অনেক অধিকাংশ স্টুডেন্ট আছো, তোমরা কেউ চাও যে হচ্ছে অনলাইনে পড়তে, আবার কেউ চাও যে হচ্ছে অফলাইনে কি আমার কভার করা সম্ভব, আমার বাসা থেকে কোচিং করতে যাওয়া সম্ভব হচ্ছে না, তাহলে কি আমি অফলাইনে কমপ্লিট করতে পারবো। তো আমি বলবো দেখো যে অনলাইনে, বিশেষ করে অনলাইন, তো আমি আমার যে রুমমেট ছিল, আমি যখন ভর্তি পরীক্ষা দেই, আমার রুমমেট সে কিন্তু হচ্ছে অনলাইনে এসিএস ক্লাস করতো এবং অফলাইনে উদ্ভাসে এক্সাম ব্যাচে ভর্তি হলেও সে শুধু শেষের দিকের এক্সামগুলো দিত। তো দেখো, সে অনলাইনে এসিএস এর ক্লাসগুলো মোটামুটি মোটামুটি না, সে অনলাইনে এসিএস এর ক্লাসগুলো খুব ভালো মতন করেছে এবং এই ভালো মতন করার জন্য সে বর্তমানে আছে বুয়েটে। শুধু বুয়েট না, সে যেইখানেই পরীক্ষা দিছে ঠিক সেইখানে চান্স পাইছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, সিকের বুয়েট দেন হচ্ছে বুটেক্স, এগুলোতে ভালো র্যাঙ্ক নিয়ে হচ্ছে সে চান্স পাইছে। সে কিন্তু শুধুমাত্র অনলাইনে কোচিং করে সে তার সিলেবাস কভার করছে এবং সে ইন্টারমিডিয়েট লাইফ থেকেও ভালো ছিল, ভালো লেভেলের স্টুডেন্ট ছিল এবং সে প্রায় অনলাইনেই পড়াশোনা কমপ্লিট করছে। দেন এবার আমি আসি হচ্ছে অফলাইনের কথা। তো অফলাইনে ছিলাম আমি নিজে ছিলাম। তো আমি অফলাইনে উদ্ভাসে ভর্তি হয়েছিলাম। উদ্ভাসে পড়ার পর আমি একটা জিনিস রিয়েলাইজ করতে পারছি যে উদ্ভাসে অফলাইন সার্ভিসটা হচ্ছে যে তুমি যখন প্রিপারেশন নেওয়া তোমার শেষ হয়েছে বা তুমি একটু মোটামুটি লেভেলের স্টুডেন্ট, তখন তোমার এই অফলাইনটা কাজে দিবে। অফলাইনের মেইন উদ্দেশ্য হচ্ছে বারবার এক্সাম নিয়ে তোমাকে প্রিপেয়ার করে দেওয়া, যে তুমি আসলে কি আদৌ ওই এক্সামটার জন্য প্রস্তুত আছো কিনা, ভর্তি পরীক্ষাটার জন্য তুমি প্রস্তুত আছো কিনা, ঠিক সেইটা নির্দেশ করে দেয় তোমার এই যে অফলাইনের যে কোর্সটা। এখন আমি তোমাদেরকে আরো একটা জিনিস বোঝাই দিই, যে তোমরা অনেকে ভাবো যে অফলাইনে করলে আসলে এনার্জি লস হয় কিনা। তো আমি বলবো, তোমরা যারা অফলাইনে করতে চাও তারা অফলাইনে ভর্তি হয়ে অফলাইনে ঠিক যেইখানে কোচিংটা আছে ঠিক তার আশেপাশে বাসা বা মেসে উঠবা। কারণ দেখো, তোমার তোমার কোচিং থেকে তুমি যেখানে থাকো এটা ডিস্টেন্স যদি একটু বেশি হয়ে যায়, তাহলে তোমার যাতায়াত, ধরে দাও তোমার যাতায়াতে লেগে যাবে 1 ঘন্টা, 1 ঘন্টা লস। দেন হচ্ছে তোমার অফলাইনের প্রত্যেকটা ক্লাস, তোমরা যারা হচ্ছে বেসিক কমপ্লিট করো নাই, বেসিক যাদের এখনো কমপ্লিট হয়নি বা সিলেবাস যাদের কভার হয়নি, তাহলে দেখো অফলাইনে একদিনে কিন্তু একটা চ্যাপ্টার কমপ্লিট করানো হয়, একদিনেই একটা চ্যাপ্টার। আবার যদি ছোট চ্যাপ্টার হয় সেগুলো হচ্ছে কিন্তু তোমার হচ্ছে একটা চ্যাপ্টার পড়ায় আরো একটা চ্যাপ্টারে অনেকাংশে চলে যায়। আবার হচ্ছে কিছু বড় বড় চ্যাপ্টার আছে যেমন ইন্টিগ্রেশন, তোমার অন্তরীকরণ, তারপর হচ্ছে যোগজীকরণ, এরকম চ্যাপ্টার গুলা মাঝে মাঝে 2 দিন টাইম লাগায় এবং সর্বোচ্চ 3 দিন আমি দেখছি কোথাও ওই যে যোগজীকরণ চ্যাপ্টারটা ওইখানে সর্বোচ্চ 3 দিন লাগাইছে। তো এখন দেখো, এই ছিল তোমার আর কি অনলাইন আর অফলাইন। আমি বললাম কিন্তু অনলাইনে পড়েও সে এখন বুয়েটে আছে, আর আমি অফলাইনে পড়ে আমি এসি কুয়েটে, সেকেন্ড ওয়ে। তো দেখো, এর পরের প্রশ্নে যদি আমরা যাই, এটা একটু মিশাই দেই।
তো আমাদের পরের প্রশ্নটা ছিল যে কোয়েশ্চেন টু তোমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুক্ত, মানে তোমরা যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন লেভেলের স্টুডেন্ট আছো তারা সবসময় একটা কোয়েশ্চেন করো যে এসিএস নাকি আমার উদ্ভাস, সরি উদ্ভাস, হুইচ ইজ বেস্ট, এসিএস নাকি উদ্ভাস, তোমার কাছে কোনটা সবচেয়ে বেশি ভালো হবে? তো একটা জিনিস তোমরা লক্ষ্য করলে দেখতে পাও যে উদ্ভাস হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেটা দীর্ঘ বছরের সাফল্য নিয়ে আসছে, আবার এসিএস খুব কম সময়ের মধ্যে হলেও এসিএস এর সাকসেস রেট অনেকাংশে এগিয়ে। তো এখন দেখো এসিএস মূলত কি অনলাইন নির্ভর প্রতিষ্ঠান, অনলাইন নির্ভর প্রতিষ্ঠান। এই এসিএস হচ্ছে এবছরে তারা তাদের অফলাইন এক্সাম ব্যাচ চালু করছে, আর উদ্ভাস কিন্তু হচ্ছে অনলাইন অফলাইন অফলাইন উদ্ভাস হচ্ছে দুইটা সার্ভিস দিয়ে থাকে। তো দেখো উদ্ভাসে কিন্তু হচ্ছে অফলাইন কোর্স কিনলে অনলাইনটা ফ্রি থাকে, তারপর হচ্ছে এসিএস এ জাস্ট অনলাইনেই, কিন্তু অনলাইন আর হচ্ছে আলাদাভাবে তোমার অফলাইন এক্সাম ব্যাচে ভর্তি হওয়া যায়। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে তোমরা আবার কেউ আসো যে পাশাপাশি আমি কি উদ্ভাস এসিএস দুইটাতে ভর্তি হতে পারবো, মানে আমার কি দুইটাতে ভর্তি হওয়া ঠিক হবে? তো আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, কোচিং করবা যে কোনো একটা করবা। উদ্ভাসের অনলাইন ক্লাস যেগুলো হয়ে থাকে, উদ্ভাসের অনলাইন ক্লাসগুলো কিন্তু মোটামুটি না, অনেক অনেক ভালো, আমি নিজেই করছি। দেন হচ্ছে অফলাইন ক্লাসও মোটামুটি ভালো আছে, তবে আমি চাই যে উদ্ভাসের অফলাইন ক্লাসগুলো আরো তুলনামূলক একটু বেটার করার জন্য হয়। দেন হচ্ছে আমি কিন্তু এসএস এর অনলাইন ক্লাস করি নাই, তবে হচ্ছে আমার যে ফ্রেন্ড ক্লাস করছে আমি দেখছি যে এসএস এর হচ্ছে কনসেপ্টগুলো খুব ডিপলি করায়, মানে এসএস এর যে কনসেপ্টগুলো সেগুলো তোমার হচ্ছে প্রপারলি করায়। তুমি এসএস এও ভর্তি হইতে পারো, উদ্ভাসেও ভর্তি হইতে পারো, দুটোতেই তোমার ভালো। এখন তবুও বলে থাকো যে কোনটাতে ভর্তি হওয়া উচিত। এখন তো আমি বলে রাখি, তোমাদের যারা ইন্টারমিডিয়েট লাইফ থেকে অনলাইন ক্লাসের প্রতি একটু নির্ভরযোগ্য, মানে অনলাইন ক্লাস করতে হচ্ছে তোমার ভালো লাগে, এখন আমি তাহলে তোমাকে প্রিফার দেব যে তুমি এসএস করো। আবার তুমি হচ্ছে কোনো স্টুডেন্ট আছে যে তাদের অনলাইন ক্লাস করতে ভালো লাগে না, তারা হচ্ছে ওই বেঞ্চে বসে অফলাইন ক্লাস করবে, তো আমি তাদের জন্য বলবো যে তোমরা উদ্ভাসে ভর্তি হও। এই ছিল হচ্ছে উদ্ভাস আর এসিএস, মানে তোমাকে যদি তোমার ভালো লাগে, আসলে এইখানে অ্যাডমিশন জার্নিতে তোমার ফুল সাকসেস আসবে তোমার হচ্ছে তোমার মাইন্ড সেটআপটা যদি ঠিক মতো থাকে এবং তুমি যদি নিজে ডিসিশন নিতে পারো, ভালো ডিসিশন নিতে পারো, তাহলে অবশ্যই তুমি সাকসেস হবে। দেখো তোমার এখানে হচ্ছে মেইন জিনিসটা সেটা হচ্ছে তোমার টাইম ম্যানেজমেন্ট। তুমি যদি এই টাইমটাকে প্রপারলি কাজে লাগাও, অর্থাৎ তুমি তোমার সময় নষ্ট করতেছো না, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, তুমি তোমার সময়কে কখনো নষ্ট করো না। টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল ফর ইউ। এই সময়টা যখন চলে যাবে, যখন তোমার কোথাও হচ্ছে চান্স হচ্ছে না, ঠিক তখনই তুমি বুঝতে পারবা যে আয় হায় আমি সময়টাকে কি কাজে লাগাইছি। তখন ভাববা যদি আমি একটু ভালো করতাম, ইস কোথাও না কোথাও হয়ে যেত। কিন্তু তখন আর ওই আফসোসটা করে লাভ হবে না, তোমাকে আফসোস করলে এখনই আফসোস করতে হবে যে আমি টাইমটাকে আমার নষ্ট করতেছি না। তো টাইমটাকে ভাইয়া নষ্ট করা যাবে না। এই টাইমটা হচ্ছে যে টাইমের ভ্যালু দিতে পারবে সে হচ্ছে পৃথিবীতেই সফল হবে, শুধু অ্যাডমিশন জার্নিতে না। যে টাইমটাকে মূল্য দিতে পারবে সে পৃথিবীর যে কোনো কাজেই বাধা থাকুক না কেন সেই কাজে সফল হতে পারবে। তো এই ছিল আর কি দ্বিতীয় নম্বর প্রশ্ন, যে এসিএস নাকি উদ্ভাস। তো আমি বলে দিলাম তোমাদের কাছে যেটা ভালো লাগে
অনলাইন যদি ভালো লাগে তাহলে আমি বলবো এসিএস, আর যদি অফলাইন ভালো লাগে তাহলে আমি বলবো উদ্ভাস। তো দুটারই হচ্ছে কিন্তু সার্ভিস অনেক ভালো, অন্যান্য যে কোনো প্রতিষ্ঠানের তুলনায় এসিএস আর উদ্ভাস দুইটারই সার্ভিস অনেক ভালো এবং এদের সাকসেস রেট অনেক অনেকাংশ। দেখো এবার হচ্ছে আমরা থার্ড কোশ্চেনে চলে যাই। তো আমাদের এবার হচ্ছে থার্ড কোশ্চেন, কোশ্চেন 3। কোশ্চেন 3টা হচ্ছে যে তুমি যে এক্সাম হলে গেছো এবং তুমি তোমার প্রিপারেশন নিছো, প্রিপারেশন নেওয়ার পর এই এক্সাম হলে যে কেমনে এক্সাম দিবা, লিখে দেই কেমনে এক্সাম দিবা। তো দেখো ভাইরা, তোমার ভর্তি পরীক্ষায় মূলত কম বেশি সব ইউনিভার্সিটি হোক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হোক, তোমার হচ্ছে ভর্তি পরীক্ষা সিকেলওয়েট বাদে তোমার ভর্তি পরীক্ষায় টাইম দেয় কত? টাইম দিয়ে রাখে 60 মিনিটস বা 1 ঘন্টা। দেন তোমার কোশ্চেন থাকে কত? কোশ্চেন থাকে কত? 100টা, তাই তো? আচ্ছা, তোমার এই 60 মিনিটসের মধ্যে তোমার 100টা কোশ্চেনের আনসার করতে হবে। 60 মিনিটসের মধ্যে 100টা কোশ্চেনের আনসার করতে হবে। তার মানে একটা প্রশ্নের জন্য তুমি কিন্তু 1 মিনিট করে টাইম পাচ্ছ না। একটা প্রশ্নের জন্য যদি তুমি 1 মিনিট পাইতা তাহলে তোমার 100 মিনিট পরীক্ষা হইতো, কিন্তু একটা প্রশ্নের জন্য 1 মিনিট পাচ্ছ না। তার মানে তোমাকে 1 মিনিটের বেশি তো না, তোমাকে হচ্ছে 40 সেকেন্ডের বেশি তোমার ওই একটা প্রশ্নের পিছনে ঘোরা যাবে না। তো এই যে এতটুকু কম সময়ের মধ্যে কিভাবে 100টা প্রশ্নের উত্তর করা সম্ভব? তোমার এই যে 60 মিনিটের মধ্যে কিভাবে 100টা প্রশ্নের উত্তর করা সম্ভব? তাহলে তুমি দেখো যে তুমি এই টাইমটাকে কিভাবে কাজে লাগাবা। তোমার যে প্রশ্ন আছে এই 1 থেকে শুরু করে 100 পর্যন্ত যে প্রশ্ন আছে, তোমরা অধিকাংশ স্টুডেন্ট একটা জিনিস পরীক্ষা হলে যেটা ফেস করবা সেটা হচ্ছে যে তুমি দেখবা যে তুমি যখন 1 থেকে 50 নম্বর প্রশ্নের উত্তর দিতে গেছো তোমার টাইম অর্ধেকেরও বেশি চলে গেছে। ফার্স্ট যে এক্সামটাতে বসবা সেইটাতে তোমরা যে 1 থেকে 50 পর্যন্ত গেছো প্রশ্নে গেছো, যে তোমাদের যায় তুমি দেখবা যে তোমার ওই 30 মিনিটের থেকেও বেশি সময় চলে গেছে। বুঝলা কি? এই জন্য তোমাদের হচ্ছে যে কাজটা করতে হবে, বাসায় বসে বা কোচিং এ তোমাকে অনেক পরীক্ষা দিতে হবে, তোমার এই টাইমটাকে ঠিক করে রাখতে হবে। তো এই দেখো যে তুমি এই যে কেমনে এক্সাম দিবা, এখন তাহলে তোমার কাজ হচ্ছে তুমি এই 1 থেকে 100টা প্রশ্ন অন্তত 3 বার দেখবা। কয়বার বললাম? অন্তত 3 বার। এখন তুমি একটা কাজ করলা যে তোমার ফার্স্ট টাইম যেগুলো ডিরেক্ট মাথায় চলে আসতেছে, মানে মাথায় আসতে 10 সেকেন্ডের বেশি টাইম লাগবে না, ঠিক সেই সমস্ত কোয়েশ্চেন আনসার করবা। বিশেষ করে চেষ্টা করবা যে তুমি 15 থেকে 18 মিনিটের মধ্যে 15 থেকে 18 মিনিটের মধ্যে একবার একটা রাউন্ড দিবা। দেন হচ্ছে বাকি টাইমটার মধ্যে আরো 2বার রাউন্ড দিবা। তাহলে তুমি তোমার কোনো কোয়েশ্চেন মিস যাবে না। কিন্তু অধিকাংশ স্টুডেন্ট আসো তোমরা, আমি জানি যে বেশিরভাগ স্টুডেন্ট এই জিনিসটা মেনটেন করতে পারবে না। তুমি দেখবা যে ওই 1 থেকে 18 মিনিট বা 15 মিনিট পর্যন্ত তুমি 30টা প্রশ্ন সর্বোচ্চ দেখতে পাইছো। কারণ তোমরা, আমার একটা টিচার বলতো যেখানে বাধা বেশি সেখানে আকর্ষণ বেশি। তো টিচারের কথা হচ্ছে যে তুমি যে জিনিসটা পারো না তোমরা বিশেষ করে ওই জিনিসটার প্রতি বেশি ফোকাস দাও, যে আমি ওইটা পারতেছি না মানে আমাকে দেখতেই হবে। মানে এই হলো বাঙালি স্বভাব, যেটা পারবে না সেটাকে আবার ছাড়বে, ওইটাকে দেখেই ছাড়বে। তো এইটা করা যাবে না, ভর্তি পরীক্ষার হলে এই জিনিসটা করা যাবে না। তোমাদের কাজ হচ্ছে যে এই ভর্তি পরীক্ষার হলে তোমাকে মিনিমাম 3টা রাউন্ড দিতে হবে। এই 3টা রাউন্ড দিলে তুমি তাহলে 100টা প্রশ্নের উত্তর সমাধান করার একটু তোমার পসিবিলিটি বেশি থাকবে। তো তোমাকে তো চান্স পাইতে গেলে এই 100টা প্রশ্ন কারেক্ট করতে হবে না, তো এইটার জন্য আরেকটা আলাদা প্রশ্ন থাকতেছে। তো তুমি কেমনে এক্সাম দিবা এটার অ্যান্সার হইলো যে তোমাকে প্রশ্নে মিনিমাম 3টা রাউন্ড দিতে হবে।
মিনিমাম, তুমি ম্যাক্সিমাম পাইলে আরো ভালো, সমস্যা নেই। কিন্তু তুমি ওই যে তোমার 50 মিনিট গেল, তুমি অ্যান্সার করতে পাইলা হচ্ছে ধরো 60টা বা 70টা, তোমার এখনো আরো ওইদিকে 30টা প্রশ্ন আছে, এখন তুমি 10 মিনিটের মধ্যে অপু 10 20 30 40 এমনি তুমি দাগাইতে থাকলা দেখাইতে থাকলা, চোখ বন্ধ করে যে তুমি দাগাইতে থাকতেছো, কি হচ্ছে হোক। তো এই কাজটা করা যাবে না। তো এই ছিল হচ্ছে তোমাদের থার্ড কোয়েশ্চেনটা, যে কেমনে এক্সাম দিবা। তো এটাকে আমি মিশাই দেই, এর পরের প্রশ্নে আমরা চলে যাই। তো দেখো এবার হচ্ছে তোমার কত, কোয়েশ্চেন 4, কোনটা আগে লাগাবো, কোনটা আগে দাগাবো। তো দেখো তোমার সাবজেক্ট কি কি আছে, ফিজিক্স, দেন তোমার হচ্ছে কেমিস্ট্রি, দেন তোমার হচ্ছে বায়োলজি, দেন তোমার ম্যাথ, দেন তোমার বাংলা বা ইংলিশ। তো তোমার সাবজেক্ট গুলো এগুলাই কিন্তু, আর যদি থাকে সেটা হচ্ছে জিকে বা জেনারেল নলেজ। তো আমি তোমাদেরকে এইখানে হচ্ছে সবগুলোর একটু বিস্তারিত বলবো। তো আমি প্রথমে আসলাম মেডিকেল অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট। তো দেখো তোমার মেডিকেলের প্রশ্ন থাকে ফিজিক্স থেকে, আচ্ছা ওইদিকে না যাই, তোমাদের মেডিকেল যে প্রশ্ন থাকে ফিজিক্স, ফিজিক্স থাকে, কেমিস্ট্রি থাকে, বায়োলজি তো মাস্ট, ম্যাথ থাকে না, ম্যাথ বা হচ্ছে ইংলিশ থাকে, ইংলিশ থাকে, এটা আছে, দেন হচ্ছে তোমার জিকে থাকে। এখন তোমার প্রশ্ন হচ্ছে যে তুমি কোনটা আগে লাগাও, এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, দেন হচ্ছে জিকে, দেন ইংলিশ। এখন তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করো, মেডিকেল প্রশ্নগুলো সবচেয়ে বেশি সহজ রাখে কেমিস্ট্রি সাবজেক্ট। ভাই শুধু মেডিকেল না, তোমাদের কাছে কেমিস্ট্রি তোমরা একটা চ্যাপ্টার পড়বে, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, এই চ্যাপ্টারটা না পড়ার জন্য তোমাদের কেমিস্ট্রির উপর হচ্ছে আস্থা একটু কমে যায়। কিন্তু আমি তোমাদেরকে বলবো যে ওই চ্যাপ্টারটা, এই অ্যাডমিশন জার্নির তোমার শুরুর দিকে ওই চ্যাপ্টারটা হচ্ছে একটু দেখে নিবা, ওই চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করবা। তারপর হচ্ছে তোমার এই কেমিস্ট্রি, কেমিস্ট্রি হচ্ছে খুব ইজি, এটা তোমার ইজি সাবজেক্ট, তো এইটা হচ্ছে আগে দাঁড়ানোর চেষ্টা করবা। আর ফিজিক্স, ফিজিক্সের কথাটা বলি, যে আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমরা ফিজিক্স নিয়ে খুব চর্চা করি, ফিজিক্সটাকে খুব ভালোবাসি, কিন্তু পরীক্ষার হলে যে আমরা ফিজিক্সটা এমনি মারা খেয়ে যাই। মানে ফিজিক্স তুমি যতই পড়ো না কেন তোমার কাছে একটু কঠিন মনে হবে, তুমি যতই ভালো লেভেলের স্টুডেন্ট হও না কেন ফিজিক্সটা তোমার কাছে একটু হলেও ডিফিকাল্ট মনে হবে। তো মেডিকেল অ্যাডমিশন টেস্টে ফিজিক্সটা খুব একটা কঠিন দিয়ে রাখে না, তবুও আমি ফিজিক্স পরে দাগানোর কথা বলবো, যেহেতু এটা একটা ম্যাথমেটিক্যাল টাইপের জিনিস, তো ফিজিক্সটা তোমরা একটু পরে দাগানোর চেষ্টা করবে। দেন তুমি দাগাবা কি, তুমি দাগাবা এই ইংলিশ, ইংলিশ জিকে, তারপরে এগুলো দাগাবা। মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে আমি বলবো প্রথমেই তোমরা কেমিস্ট্রি দাগাও, দেন তোমরা হচ্ছে এই ইংলিশ দাগাও, জিকে দাগাও, এগুলো হচ্ছে কম টাইম লাগবে, এগুলো কম টাইম লাগবে। দেন তারপরে যদি তুমি বায়োলজিতে খুব এক্সপার্ট হয়ে থাকো, বায়োলজি দাগাও। এখন বায়োলজি থেকে তো 30টা প্রশ্ন থাকবে, তো বায়োলজি দাগাবা। দেন তুমি যে লাস্টে যদি তোমার হচ্ছে লাস্টে তুমি ফিজিক্স দাগানোর চেষ্টা করবে মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে, জাস্ট এই মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে। এখন এরপরে আসি, এরপরে আমি ডিইউ এর কথা বলবো, ডিইউ ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে। তো ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্স কঠিন দিয়ে রাখে, দেন ঢাকা ইউনিভার্সিটির হচ্ছে ম্যাথটা আমার কাছে একটু সহজ মনে হয়েছে, এই ম্যাথমেটিক্সটা। দেন বায়োলজি তো আমি পড়ি না, বায়োলজি আমার কাছে সচরাচর কঠিনই লাগবে। তো দেখো তোমরা যারা একটা কাজ করবা, ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে ফার্স্ট টাইম হচ্ছে কেমিস্ট্রি দাগানোর ট্রাই করবা। তারপর হচ্ছে যদি তুমি বায়োলজি পারো, যদি তুমি বায়োলজি পারো তাহলে বায়োলজিটা আমি বলবো যে কেমিস্ট্রির আগে বায়োলজি দেখো, কারণ তোমার যেগুলো মুখস্থ প্রশ্ন, যেগুলো তোমার মুখস্থ প্রশ্ন থাকে তুমি ওগুলো আগে দাগানোর ট্রাই করবে।
কারণ ওগুলো হচ্ছে দাগাইতে টাইম বেশি লাগে না, কিন্তু তোমার ডিউ তো 45 মিনিটসের মধ্যে, তোমার 45 মিনিটসের মধ্যে 60 এমসিকিউ। এইটা ছিল হচ্ছে ডিউ এর 45 মিনিটের মধ্যে 60টা এমসিকিউ তোমাকে দাগাতে হবে। তো তুমি বায়োলজি তোমার যে 15টা কোশ্চেন আছে, ঠিক এই 15টা কোশ্চেন খুব কম সময়ের মধ্যে তুমি দাগাইতে পারবে যদি তুমি বায়োলজি পড়ে থাকো ভালো করে। দেন কেউ যদি বাংলা ইংলিশ দাগায়, তো আমি বলবো যে বাংলাটা দাগানো সহজ হবে। দেন হচ্ছে তুমি বাংলা দাগাবা, মানে ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলো থাকবে ওগুলো হচ্ছে তুমি পরে দাগানো ট্রাই করবা, কারণ এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো হচ্ছে টাইম কিল করে অনেক। এই ম্যাথমেটিক্যাল টার্মগুলোর জন্য, মানে টাইম কিল হওয়ার জন্য তুমি, মানে তোমার টাইমটা ওইদিকে নষ্ট হয়ে যাচ্ছে, তুমি পরের প্রশ্নগুলো অ্যানসার করতে পারতেছো না, তোমার সমস্যাটা বেসিক প্রবলেম যেটা ফেস করে স্টুডেন্টরা, ঠিক এইটাই। এইটা ছিল হচ্ছে যে কোনটা আগে দাগাবো। দেন আরেকটা জিনিস বলে রাখি যে বুয়েটের ক্ষেত্রে কি হবে, বুয়েটের তো জাস্ট এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জাস্ট এই তিনটা। এখন আমি তোমাদেরকে বলে রাখি বুয়েটেও ঠিক সেম, কেমিস্ট্রি আগে দাগানো ট্রাই করবা, দেন ফিজিক্সে যাবা, দেন ম্যাথমেটিক্সে যাবা। কারণ বুয়েটের প্রিলি যে ম্যাথমেটিক্স গুলো দেয়, প্রিলির ম্যাথমেটিক্স গুলো একটু মোটামুটি ডিফিকাল্ট টাইপের দেয়। এখন ওইখানে 60 মিনিটের মধ্যে 100টা এমসিকিউ কভার করা খুব সোজা, এটা খুব ইজি ব্যাপার না। 100টা কেন, তুমি এই 60 মিনিটের মধ্যে যদি তুমি 60টা কারেক্ট করে আসতে পারো, তুমি যদি 60টা কারেক্ট করতে আসতে পারো, 60 কারেক্ট, তো তুমি যদি এই বুয়েটে যদি তুমি 60টা কারেক্ট করে আসতে পারো প্রিলিতে, কোশ্চেন যদি একটু কঠিন হয় তাহলে তুমি ধরে রাখো যে তুমি প্রিলিতে টিকে গেছো। একটু স্ট্রেঞ্জ হওয়ার ব্যাপার, কিন্তু হচ্ছে হয়তোবা আমাদের বেলায় যাদের 50টা কারেক্ট হয়েছে প্রিলিতে, আমাদের ফার্স্ট শিফটে, বুয়েটে তো দুইটা শিফটের প্রশ্ন হচ্ছে দুই রকম, তো আমাদের নাকি ফার্স্ট শিফটের কোশ্চেন সহজ হয়েছে, সেকেন্ড শিফটের কোশ্চেন একটু কঠিন হয়েছে। তো ফার্স্ট শিফটে আমার মনে হয় যে যাদের 50টা এমসিকিউ কারেক্ট হয়েছে, তো তারা হচ্ছে বুয়েটের প্রিলিতে টিকে গেছে। আর হচ্ছে দেখো এই বুয়েটে তোমরা সবসময় ট্রাই করবা, যদি তোমাদের 65 টু 70, যদি কোশ্চেন একটু হার্ড হয় 65 টু 70, এইটা হচ্ছে তোমার সেফ জোন। সেফ জোন ছিল হচ্ছে তোমার 65 টু 70। এই 65 টু 70 এর মধ্যে যদি তুমি কারেক্ট করতে পারো, তার মানে তুমি ধরে নাও যে তুমি বুয়েট প্রিলিতে টিকে গেছো। এখন এই 65 থেকে 70টা কারেক্ট করা খুব সহজ জিনিস না, এইটাও একটু ডিফিকাল্ট আছে। দেন তোমাকে আমি ঢাকা ইউনিভার্সিটির কথা বলি, যে তুমি 60টা এমসিকিউর মধ্যে, 60টা এমসিকিউ তো 60 মার্কস, তাই না? তো এই 60টা এমসিকিউর মধ্যে তুমি যদি 40টা কারেক্ট করো, 40টা কারেক্ট, তুমি যদি 40টা কারেক্ট করো, তাহলে তুমি ধরে নাও যে তোমার রিটেন খাতা দেখবে, তাছাড়া তোমার রিটেন খাতা দেখবে না। দেন মেডিকেল অ্যাডমিশন টেস্টে তো 40টার কম পাইলে ফেল, 40টার উপরে পাইলে তুমি পাস। তো পাস করেও লাভ নাই, কারণ এইবারে কাট মার্কস ছিল 67.75, মেবি এরকম একটা কাট মার্কস ছিল। এটা কি ছিল? মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে। এখন তাহলে আমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট বললাম, ডিইউ বললাম, দেন হচ্ছে বুয়েট বললাম, আর বাকি থাকলো কি ওই যে তোমার হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোর মধ্যে ওই যে আমি তোমাদেরকে বারবার বলতেছি আবারও, যেগুলো দেখবা যে বড় নামলো প্রশ্ন বা যেগুলো মুখস্থ করে রাখা যায়, ঠিক ওগুলা সাবজেক্টের আনসারগুলো আগে দেখাবা, দেন হচ্ছে যেগুলো একটু ক্রিটিক্যাল ম্যাথমেটিক্যাল টাইপ ওগুলো একটু পরে দাগানোর ট্রাই করবা। তো এই ছিল আমাদের হচ্ছে 4th নম্বর প্রশ্ন, যে কোনটা আগে দাগাবো আর কোনটা পরে দাগাবো। এখন তার সাথে আমি ইনক্লুড করে দিছি যে কোনটাতে কত মার্কস পাইলে যে তুমি একটু সেফ জোনে থাকো। তো এই ছিল হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্ন। তোমাদের লাস্ট কোশ্চেন এবং কোশ্চেন 5 নম্বর কোশ্চেন, যে বাসায় থেকে কি প্রস্তুতি
গ্রহণ করা সম্ভব? তো এই প্রশ্নটা অনেকেই করে থাকে যে বাসায় থেকে কি আমি আমার অ্যাডমিশন প্রস্তুতিটা কমপ্লিট করতে পারবো নাকি পারবো না, নাকি আমাকে কোচিং করতেই হবে, যে কোচিং ছাড়া কি আমার অ্যাডমিশন প্রস্তুতিটা কমপ্লিট হবে কি না। ঠিক সেই লাস্ট কোশ্চেনের যে আনসারটা আমি দিব। তো এখন তোমরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনো। যে দেখো, তুমি অনেকদিন যাবত, ধরো তুমি তোমার ছোটবেলা থেকে তুমি বাসায় বড় হইছো, এখন বাসায় থেকে তুমি পড়াশোনা করছো, স্কুল কলেজ যতগুলো আছে তুমি বাসা থেকে পড়াশোনা করছো। এখন তোমাকে হচ্ছে তুমি এই যে ভর্তি কোচিং করতে যাবা, এখন তোমাকে বাইরে যেতে হবে, বাইরে মেসে বা ওইখানে বাসায় থাকতে হবে এবং বাইরের খাবার খাইতে হবে। এখন এই জিনিসটা অনেকের কাছে, অনেকেই আর কি এই জিনিসটার সঙ্গে খাপ খাইতে পারে না, খাপ খাওয়াইতে পারে না। এর জন্য তারা এই অ্যাডমিশন সিজনে তারা অসুস্থ বা সিক হয়ে পড়ে। তো এই অ্যাডমিশন সিজনে কখনো কিন্তু সিক হওয়া যাবে না। তো এই সবচেয়ে বড় বাধা তোমার কাছে, তুমি যদি কখনো সিক হয়ে যাও, তুমি যদি কখনো অসুস্থ হয়ে যাও, তাহলে তোমার পড়ালেখায় একটা ব্যাড ইফেক্টস পড়বে এবং এই ব্যাড ইফেক্টস এর জন্য তুমি একটু তোমার রেজাল্টে প্রবলেম ফেস করবে, অ্যাডমিশন রেজাল্টে প্রবলেম ফেস করবে। দেখো, তোমরা যারা বাসায় থেকে প্রস্তুতি গ্রহণ করতে চাও, তাদের আমি বলবো যে বাসায় থেকে প্রস্তুতি গ্রহণ করা তোমার জন্য ভালো হবে, তোমাদের জন্য ভালো হবে। তোমরা যারা একবার ফার্স্ট, অর্থাৎ হচ্ছে তোমরা বাইরে কোথাও কোনোদিন থাকো নাই, তোমাদের বাইরে থাকতে গেলে এখন সমস্যা হবে, তো আমি বলবো তাদের জন্য বাসায় থেকে প্রস্তুতি গ্রহণ করা সম্ভব। তবে তোমার কাজ হলো, তুমি এই ভর্তি পরীক্ষার শুরুতে কিছু মডেল টেস্ট বুক কিনে রাখো। তুমি যে যে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে চাও, তুমি সেই সেই ইউনিভার্সিটির কিছু মডেল টেস্ট বুক কিনে রাখবা। এতে কি হবে, ধরো তুমি হচ্ছে কোচিং এ যে অফলাইন এক্সাম গুলো দাও, অফলাইন যে এক্সাম গুলো দাও, তুমি ওই মডেল টেস্ট বুকটা কিনে কি করবা, মডেল টেস্ট বুকটা কিনে বাসায় বসে নিজে থেকে এই ঘড়ি ধরে 1 ঘন্টা টাইমের মধ্যে তুমি ওই 100টা এমসিকিউ আনসার করার চেষ্টা করবা। এবং যদি কখনো সম্ভব হয়, তাহলে তুমি একটা কাজ করবা, ওই যে কোনো একটা ওএমআর পেজে, কোনো একটা ওএমআর পেজ, ওএমআর পেজ কয়টা দিব, 30 থেকে 40টা ফটোকপি করবা। কোনো একটা ওয়েবার পেজ 30 থেকে 40টা ফটোকপি করবা। দেন তুমি কি করবা, তুমি হচ্ছে ওই যে প্রতিদিন বাসায় বসে ঘড়ি দেখে ওই মডেল টেস্ট দেখে, অর্থাৎ তোমার যখন এই কনসেপ্টগুলো সব ক্লিয়ার হবে, কনসেপ্ট পড়া সব শেষ হবে, তুমি এখন চাচ্ছ যে পরীক্ষা দিতে, তো তোমরা তখন ওই যে মডেল টেস্ট বুক কিনে তুমি প্রতিদিন একটা করে পরীক্ষা দিবা। এবং তোমার কাজ হলো, তুমি তোমার বাসার গার্ডিয়ানসকে বলবা, বাবা অথবা মাকে বলবা, যে আমি যে এক্সামগুলো দিলাম সেই এক্সামগুলো মডেল টেস্ট বুক দেখে একটু সলভ করে তোমার খাতাটা কেটে তোমার রেজাল্টটা একটু তোমাকে যেন শোনায়। এবং তুমি যে তোমার যেগুলো ভুল গেছে সেই ভুলগুলো তুমি পারলে তুমি একটা নোট করে হচ্ছে লিখবা একটা খাতায়, যে আমার এটা এটা ভুল গেছে, পরবর্তীতে ওই ভুলগুলো আর একটু সংশোধন করার চেষ্টা করবা। এইভাবে তুমি হচ্ছে বাসায় বসে প্রস্তুতি গ্রহণ করতে পারবা। এবং বাসায় বসে প্রস্তুতি গ্রহণ করে অনেকেই অনেক সফল হয়েছে, এরকম অনেক সফলতার গল্প তোমরা যদি একটু ইউটিউবে ঘাটাঘাটি করো, তাহলে তোমরা দেখতে পারবা যে কোনো কোচিং না করেও কেউ চান্স পাইছে। এটা সম্ভব, এটা অবশ্যই সম্ভব। তো এই ছিল হচ্ছে আমাদের লাস্ট কোয়েশ্চেন। এবং তোমাদের যদি আরো কোনো গাইডলাইন্স এর প্রয়োজন হয় অথবা আরো কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, আমি উত্তর করার যথাযথ ট্রাই করব। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ থেকে আমার ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওটি একটু লং হয়ে গেছে, কারণ হচ্ছে অনেক কথা বলার লাগছে, এই জন্য আমি একটু দুঃখিত। তো হচ্ছে আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।